ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সাকিব তামিম দ্বন্দ্ব, দেশের রাজনৈতিক পরিস্থিতি, বোর্ড বদল, এমন নানাবিধ পরিস্থিতির মধ্যেই দলকে এক সুতোয় বাঁধতে অধিনায়কত্ব নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যমুনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শান্ত জানিয়েছেন এখন আর তাকে যেন অধিনায়ক বলা না হয়, তিনি শুধু একজন ক্রিকেটার। বোর্ড চাইলে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত। জাকির হোসেন জাকির ক্যামেরায় শান্তর কথা শুনেছেন তাহমিদ অমিত। আজ থাকছে দ্বিতীয় পর্ব। নাজমুল হোসেন শান্ত নিচে লিখতে হয়, তার পদবি লিখতে হয় আর কি, মানে অধিনায়ক বাংলাদেশ, সেটা কি লেখা ঠিক হবে এখন? না, আমার মনে হয় না। কারণ আমি যতটুকু জানি বা আমার সাথে যতটুকু কথা হয়েছিল ক্রিকেট বোর্ডের, আমি 1 বছরের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড হয়েছিলাম 31 ডিসেম্বর পর্যন্ত। জি, এবং টিল চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি বলতে পারেন। সো তারপরে আসলে এখন আমি বাংলাদেশ টিমের অধিনায়ক হিসেবে আসলে এই পদবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এই পদবিটা থাকা উচিত। আমি জানি না সামনে কি হবে, বাট এই মুহূর্তে আমি একজন সাধারণ ক্রিকেটার। 3 ফরম্যাটই ক্যাপ্টেন তাদেরকে আসলে বলতে হবে নতুন করে। সেই জায়গায় যদি প্রস্তাবটা আপনি আবারও পান যে ক্যাপ্টেন্সি নিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি করার জন্য অবশ্যই প্রস্তুত। এবং লাস্ট 1 বছর বা 1 বছরের কিছু সময় বেশি সময়টা ভালো কেটেছে, এনজয় করেছি। বাট আমি যেটা বিশ্বাস করি যে ক্যাপ্টেনের কিছু তো চাওয়া পাওয়া আছে। সো ওই প্রায়োরিটি, ওই অথরিটিটা যেন থাকে। ওই বিষয়গুলো নিয়ে যদি ক্রিকেট বোর্ড আমার সাথে কথা বলেন বা যদি তারা মনে করেন আমি ক্যাপাবল এই জায়গাটাতে দায়িত্ব পালন করার জন্য, তাহলে এই জায়গাটাতে দুই পক্ষ একটু বসে আমার কি চাওয়া, তাদের কি এক্সপেকটেশন, সব মিলে বসে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি করার জন্য প্রস্তুত। এটা যদি 3 ফরম্যাট হয় সেক্ষেত্রে না, আমি পার্সোনালি টি-20টা করতে চাই না। টি-20 আমি অলরেডি ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি, টি-20 আমি করতে চাই না। এই ফরম্যাটটা আমি এনজয় করতে চাই, ব্যাটিংটা এনজয় করতে চাই, নিজেকে একটু সময় দিতে চাই। এই সময় একই সাথে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি করাটা কি টাফ? বর্তমান সময়ে একসাথে 3 ফরম্যাট আমাদের দেশের মতো জায়গায় করা ডিফিকাল্ট, টু বি ভেরি অনেস্ট। আমি এটা ফিল করেছি। কারণ হয় কি, নিজেকে আসলে ওই সময়টা দেওয়া হয় না। কারণ এত বেশি খেলা, এখন এত বেশি চাপ থাকে, সব মিলে নিজেকে ওই সময়টা আসলে দেওয়াটা হয় না। তো আমার কাছে মনে হয় যে একটু ভাগ ভাগ থাকলে ভালো। যখন আপনি নিচ্ছিলেন ওই সময় প্রেক্ষাপটটা বলছি, ওই যে আলাদা আলাদা হয়ে যাওয়া, ক্যাপ্টেনের অনুসারী হওয়া বা যেটাই বলেন না কেন, একটা চিন্তা চেতনা আলাদা, সেখানে কি একক কর্তৃত্ব তৈরি করার জন্য আপনার ভাবনাটা এসেছিল, মানে যখন আপনি সাকিব তামিম ওই সময়টা পার করে? আমি যে সময় ক্যাপ্টেন হয়েছি কোনো কিছুই ঠিক ছিল না। বাইরে অনেক নয়েজ, সাকিব ভাই, তামিম ভাই, অনেক ইস্যুজ, আরও বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই, অনেক প্রবলেম। সো এর মধ্যে দিয়ে ক্রিকেট বোর্ড ঠিক নেই, কোনো কিছুই ঠিক ছিল না। আমি যে সময়টাতে ক্যাপ্টেন হয়েছি, কোচ থাকবে থাকবে না, সব মিলেই কয়েকদিন পর পরে একটা না একটা কিন্তু প্রবলেম চলছিল। সো ওই সময়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট ওই চ্যালেঞ্জটা আমি এনজয় করেছি। ওই সময়টা আমি চেষ্টা করেছি যে দলকে কিভাবে স্মুথলি সামনের দিকে নিয়ে যাওয়া যায়, মানে দলের হারমোনিটা ফিরিয়ে নিয়ে আসা, এটাও কিন্তু একটা কাজ ছিল যেটা হয়তো কাগজে কলমে কোথাও রেজাল্টে লেখা নেই। জি, ওই জিনিসটা চেষ্টা করেছে এবং খুব ভালো একটা কালচার ডেভেলপ হয়েছে। আপনি যদি তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এনওসি নিয়ে বিসিবির গড়িমসির কারণে সুযোগ পেয়েও আইপিএলে মাত্র 1 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। লিটনের মতে নিয়মিত আইপিএল খেলে নিজেদের উন্নতি করেছিলেন সাকিব মুস্তাফিজ। সেখানে সেই আসরের পুরোটা খেলতে না পারায় তাকে ক্রিকেট ক্যারিয়ারে পিছিয়ে দিয়েছে। স্বপ্ন থাকলেও জাতীয় দলের ব্যস্ততায় খেলা হয়নি কাউন্টি। আলমগীর কবিরের তোলা ছবিতে লিটনের বাকি গল্পটা জানাচ্ছেন আফনান পিয়াল। আপনি আইপিএলে সুযোগ পেয়েছিলেন, একটা ম্যাচ খেলেছেন, আপনার কাছে কি মনে হয় আপনার যে জায়গাটায় যাওয়ার সুযোগ ছিল আইপিএল খেলে, ওই এনওসিটা না পাওয়ার কারণে আপনার জন্য একটু কঠিন হয়েছে? প্রত্যেকটা মানুষের ভালো সময় খারাপ সময় আসবে। সো ভালো সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে পারতেছি, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দেখেন, আপনি যদি মোস্তাফিজ বলেন, সাকিব আল হাসান বলেন, তাদের ক্রিকেটটা কিন্তু মাঝখানে অনেক আপগ্রেড ছিল। কেন? কারণ তারা প্রতি বছরই আইপিএল খেলতেছিল। একটা হচ্ছে আপনি প্রতি বছরে যায় আইপিএল খেলতেছেন কন্টিনিউ বেসিসে, আর একটা প্লেয়ার আমি 1 বছরই সুযোগ পেয়েছি 1 ম্যাচ খেলার জন্য। সো এটা অনেক হিউজ একটা ফ্যাক্ট।
আইপিএল যদি আমি এখন বলি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে সবচেয়ে বড় ইভেন্ট কিন্তু আইপিএল যদি আমি কাউন্ট করি। অবভিয়াসলি ন্যাশনাল টিম খেলাটা অনেক বড় জায়গায়, বাট আপনি যদি ওভারঅল অ্যাটমসফিয়ার দেখেন, সব কিছু দেখেন, তাহলে বলবো আমি ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেন আইপিএল। তো আইপিএলের মতন একটা ইভেন্টে সুযোগ এসেছিল, আমি যদি হয়তো বা ওই সিজনটা ফুল খেলতে পারতাম, ওখান থেকে আমি অনেক কিছু নিয়ে আসতে পারতাম। নট অনলি যে আমি শুধু যাচ্ছি পার্টিসিপেট করতে না, আমি একটা ফুল ইভেন্ট থাকলে আমি ওই আইপিএল সম্বন্ধে অনেক কিছু জানতে পারতাম, ইন্ডিয়ান ক্রিকেট সম্বন্ধে জানতাম, বড় বড় প্লেয়ারদের থট প্রসেসগুলো জানতে পারতাম। সো অবভিয়াসলি ওই জায়গা থেকে বলবো যে ওই সুযোগটা না পাওয়াতে আমার কিছুটা হলে আমি ব্যাকফুটে চলে গেছি, কারণ পরবর্তীবার তো আমার আইপিএল আর কোনো অপশন আসেনি। ইনফ্যাক্ট আদৌ আসবে কিনা এটা খুবই ডিফিকাল্ট বলাটা। সো একটা বড় ইভেন্ট আমি হারাই ফেললাম, সো অবভিয়াসলি ওই জায়গা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড। প্রতিবারই দেখা যায় আইপিএল এর এনওসি দেওয়া নিয়ে আগের বোর্ড অনেক বেশি গড়িমসি করতো, এটা কি কারণে? বোর্ড কি চিন্তা করতে, আসলে এই জিনিসটা তো আমি বলতে পারবো না, বাট যদি প্লেয়াররা খেলে আপনি তার প্রতিফলন পাবেনই। মোস্তাফিজকে দেখেন, সাকিব আল হাসানরা দেখেন, তাদের ক্রিকেট কিন্তু চেঞ্জ হয়েছে। সো আমার মনে হয় নট অনলি যে এই দুইজন, আরও যদি খেলার সুযোগ পায় তাদেরও ক্রিকেট চেঞ্জ হবে। আইপিএল খেলে আফগানিস্তান ক্রিকেটটাও তো চেঞ্জ হয়েছে অনেক। আফগানিস্তানই আমরা বলি কেন, বিকজ আফগানিস্তান নিউ টিম, এবং তারা ম্যাক্সিমাম দেখবেন এখনকার টিমে 7 থেকে 8 জন বা 9 জন আইপিএলের টিম পায়। সো আপনি যখন, আমি বললাম, আপনি ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপে বড় ইভেন্ট, দেন আইপিএল। সো আইপিএলের মতন ইভেন্ট মানে আপনি একটা ওয়ার্ল্ড কাপ খেলতেছেন। সো আপনি যখন রেগুলার বেসিসে ওয়ার্ল্ড কাপের টাচে থাকবেন প্রতি বছর এবং আপনি ডমিনেট করে খেলবেন, সো আপনি যখন কোনো সিরিজ খেলতে আসবেন তখন কিন্তু অতটা আপনার কাছে প্রেশার মনে হবে না। পিএসএল খেলতে যাবেন, এনওসির আবেদন হয়তো করেছেন, পিএসএলটা নিয়ে আসলে আপনি এক্সাইটেড কতখানি? আইপিএল একটাবার মিস হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা আসলে বারবার আমাদের ক্ষেত্রে আসে না। নট অনলি আমার ক্ষেত্রে না, মানে বাংলাদেশি প্লেয়ারদের ক্ষেত্রে খুব কম সংখ্যক দেখা যায় ফ্র্যাঞ্চাইজি আমরা ক্রিকেট খেলি। তো বোর্ড যদি চিন্তা করে যে এই বছর অনেক টি20 গেম আছে, আমি গেলে ওখান থেকে বেটার কিছু নিয়ে আসতে পারবো, আমার মনে হয়। আপনার কি কাউন্টির এমন কোনো অপরচুনিটি কখনো এসেছে কিনা, কিংবা নিজে থেকে কখনো চেষ্টা করেছেন কিনা? আমার তো খুবই ইচ্ছা কাউন্ট্রি খেলার, বাট কারণ হচ্ছে মানে খেলার ইচ্ছা অনেক বেশি, বাট যে জিনিসটা হয়ে ওঠেনি কখনো, কারণ আমি 3 ফর্মেটে খেলতেছিলাম কন্টিনিউ। আপনিও জানেন লাস্ট 2-3 বছর বাংলাদেশে 3 ফর্মেটে যারা খেলে তাদের ব্রেকটা পাওয়াটাই খুব ডিফিকাল্ট। তো ওর মাঝখানে আসলে কাউন্ট্রিতে যাওয়াটাও খুবই ডিফিকাল্ট, কারণ কাউন্ট্রি ক্রিকেটটা এমন যে আপনাকে 1 ম্যাচের জন্য 2 ম্যাচের জন্য নিবে না, আপনাকে ফুল সিজনের জন্য নিবে। তো একটা কাউন্ট্রি যারা খেলে ফুল সিজন খেলতে গেলে সর্বনিম্ন 1 মাস থাকা লাগে, যেটা আসলে আমাদের বাংলাদেশে কোনো প্লেয়ারের জন্যই সম্ভব ছিল না ওই সময়টা, যারা 3 ফর্মেট খেলে। থ্যাংক ইউ দাদা। আসনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। যেতে চাই ফুটবল প্রসঙ্গে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের। শুক্রবার শিলংয়ে মাঠের অনুশীলনের সময় কাটায় দল। ভারত শক্তিশালী হলেও তাদের হারানোর ক্ষমতা জামাল হামজাদের আছে বলে মানছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তবে অনুশীলনের গ্রাউন্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সামনে আরও ভালো মানের সুযোগ সুবিধা পাওয়ার আশা ক্যাব্রেরার। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ভারত ম্যাচকে সামনে রেখে শিলংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে ট্রেনিং সেশনে সময় কাটায় ক্যাব্রেরা শিষ্যরা। শিলংয়ে ঠান্ডা আবহাওয়া কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না বলে বিশ্বাস পুরো দলের। ভারত সফরের আগে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প ফলপ্রসূ হয়েছে বলে মানছেন রাকিব হোসেন। স্বাগতিকরা শক্তিশালী দল হলেও তাদের আটকানোর সামর্থ্য লাল সবুজদের আছে বলে মানছেন এই ফরওয়ার্ড। ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম, আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে, ওরা শক্তিশালী টিম ও আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো, এখন আগের থেকে অনেক গোছালো টিম। তো আমরা চেষ্টা করবো ভালো ফুটবল খেলা এবং ম্যাচ জেতার জন্য। সৌদিতে ক্যাম্প চলাকালীন ফাহমিদুল ইস্যুতে আবহাওয়া গরম হলেও দলে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি লেফট ব্যাক ইসা ফয়সালের। আমাদের হচ্ছে মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন 25 তারিখ আমাদের ভালো করতে হবে। এখন যা হয়েছে এটা কোচ ভালো জানেন, আমাদের প্লেয়ারদের ভিতরে তেমন কিছু নেই আর কি। দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে ভারতকে এগিয়ে রাখলেও নিচে দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। আমাদের স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ এক মিশেল রয়েছে, তাদের মধ্যে জয়ের ক্ষুধাও আছে। নিঃসন্দেহে ভারত ভালো দল, শক্তির জায়গাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে ম্যাচের ভাগ্য আমাদের দিকে আনা সম্ভব। কিংস অ্যারেনার পর এবার শিলংয়েও দলের সাথে অনুশীলন করেন হামজা চৌধুরী। দেশের গণমাধ্যম ছাপিয়ে ভারতের গণমাধ্যম কর্মীদেরও আগ্রহের কেন্দ্রে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত বাংলাদেশ ম্যাচের আগে কিন্তু শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক লড়াই।
দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে নেহু গ্রাউন্ডের এই প্র্যাকটিস ওয়ে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশের ছেলেরা। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যেখানে ম্যাচ হবে টার্ফে, সেখানে এই ঘাসের মাঠে কতটুকু লাভবান হবে বাংলাদেশ দল? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে শনিবার উরুগুয়ের আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। আসরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। 12 ম্যাচে তাদের সংগ্রহ 25 পয়েন্ট। বিপরীতে 20 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উরুগুয়ে। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ের আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক লিওনেল মেসি সহ একাধিক ফুটবলার। চোটের কারণে আকাশী নীল শিবিরে নেই পাউলো দিবালা, গনজালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজ। তবে চোটকে অজুহাত হিসেবে দেখতে চান না কোচ লিওনেল স্কালোনি। কোনো অভিযোগ ছাড়াই ম্যাচে জয় চান তিনি। বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে পড়েছে, যাদের কয়েকজনকে হারানোর শঙ্কা ছিল, শেষ পর্যন্ত তাই ঘটেছে। এখন যারা দলের সঙ্গে আছে তাদেরকে নিয়েই ভাবতে হবে। এটা তাদের জন্য একটা সুযোগ। আমাদের সেরাটা দিতে হবে এবং কোনো অভিযোগ ছাড়াই ম্যাচ খেলতে হবে। আবারও ফিরছি ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় 130 কোটি টাকা আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিসিবি সভাপতির এক মুখপাত্র। গত অর্থ বছরে পিসিবির আয় বেড়েছে 40%। পাকিস্তানি এখন বিশ্বের 3য় ধনী ক্রিকেট বোর্ড, এমন দাবি জানান আমির মীর। পাকিস্তানকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারে ক্ষুব্ধ পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার পর থেকেই জোর আলোচনা ছিল এবারের টুর্নামেন্ট থেকে পাকিস্তানের লাভ ক্ষতি নিয়ে। আয়োজক দেশ হয়েও লোকসান গুনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ছড়িয়ে পড়ে এমন খবর, ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে আসে প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে পিসিবির। তাতেই সরগরম আলোচনা সমালোচনার টেবিল। তবে গণমাধ্যমের সেই খবর উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্ষতি তো নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 300 কোটি পাকিস্তানি রুপি আয় করেছে দেশটি, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 130 কোটি টাকা। টুর্নামেন্টের আগে 200 কোটি পাকিস্তানি রুপি আয়ের লক্ষ্য থাকলেও সেটি ছাড়িয়ে গেছে, জানিয়েছে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভির মুখপাত্র। পাকিস্তান বিরোধী উপাদান নিয়ে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডার দোকান খুলে বসেছে। টুর্নামেন্টের সব ধরনের খরচ আইসিসি বহন করেছে। $70 মিলিয়ন সব আইসিসি দিয়েছে। পিসিবি গেট মানি ও টিকিট বিক্রি থেকে রাজস্ব অর্জন করেছে এবং আমরা আশা করছি অডিট শেষে আইসিসির কাছ থেকে আরও 300 কোটি পাকিস্তানি রুপি আসবে। এমনকি গেল বছরের তুলনায় এবার 40% আয় বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয় পিসিবির পক্ষ থেকে। 2023-24 অর্থ বছরে প্রায় 100 কোটি পাকিস্তানি রুপি আয় করেছে তারা। সেই হিসেবে পাকিস্তান এখন বিশ্বের 3য় ধনী ক্রিকেট বোর্ড, এমন মন্তব্য করেন আমির মীর। পিসিবি প্রায় 100 কোটি রুপি আয় করেনি কেবল, অডিট শেষ হওয়ার পরে এই অর্থ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন যে আর্থিক অবস্থা, তাতে বিশ্বের 3য় ধনী ক্রিকেট বোর্ড আমরা। পিসিবি এবছর পাকিস্তান সরকারকে 4 কোটি রুপি ট্যাক্স দিয়েছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। সেই ক্ষতিপূরণ বাবদ আরও 93 কোটি রুপি পাওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 18তম এই আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। প্রথম ম্যাচে রাত 8টায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসর আয়োজিত হবে 13টি স্টেডিয়ামে। 65 দিনে অনুষ্ঠিত হবে 74টি ম্যাচ। 22 মার্চ শুরু হয়ে 25 মে পর্দা নামবে এবারের আসরের। 2022 সাল থেকে মোট 10টি দল অংশ নিচ্ছে আইপিএলে। সেই থেকেই 2টি গ্রুপে ভাগ হয়ে ম্যাচ খেলে দলগুলো, যেখানে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই ও কিংস 11 পাঞ্জাব থেকে থাকে এক গ্রুপে, আর অন্য গ্রুপে থাকে হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, মুম্বাই ও লখনৌ সুপার জায়ান্টস। বিরাট কোহলির অধীনে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা তন্ময় শ্রীবাস্তব এখন আম্পায়ার। এবারের আইপিএলে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তন্ময়কে। 2008 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ভারতীয় যুব দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তন্ময় শ্রীবাস্তব। টুর্নামেন্টে 52.40 গড়ে 262 রান করেন তিনি। আইপিএলের প্রথম 2 মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। পরবর্তীতে সুযোগ পান কোচি টাস্কার্স কেরালা আর ডেকান চার্জার্সের হয়ে। 13 বছর পর আবারও আইপিএলে ফিরেছেন তন্ময়, তবে এবার আম্পায়ারের ভূমিকায়। আইপিএলে খেলোয়াড়, আম্পায়ার উভয় ভূমিকায় 35 বছর বয়সী তন্ময়ই প্রথম। 30 বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক এই ক্রিকেটার খেলা ছাড়ার পর কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি আরসিবির স্কাউট দলের হয়ে কাজ করেছেন। পরবর্তী সময়ে এনসিএর অনূর্ধ্ব 16 দলের কোচ এবং জম্মু কাশ্মীরের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন। পাশাপাশি আম্পায়ারিংও শুরু করেন তিনি।
মারা গেছেন সাবেক ফর্মুলা ওয়ানের দল মালিক এডি জর্ডান। বৃহস্পতিবার সাউথ আফ্রিকার কেপটাউনে নিজের ৭৭তম জন্মদিনের ১০ দিন আগে মারা যান জর্ডান। ৯০-এর দশক থেকেই ফর্মুলা ওয়ান দল গ্র্যান্ড প্রিক্সের প্রতিষ্ঠাতা ছিলেন। এই আইরিশ ব্যবসায়ীর দলের হয়েই খেলেছিলেন ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী মাইকেল শুমাখার। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত দল চালানোর পর তা বিক্রি করে দেন এবং ব্রডকাস্টার হিসেবে বিবিসিতে কাজ করা শুরু করেন তিনি। বিক্রির আগে ৪ বার চ্যাম্পিয়নশিপ জেতেন জর্ডান। ফর্মুলা ওয়ান বাদেও আইরিশ রাগবি দলের যৌথ মালিকও ছিলেন তিনি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।